কেন্দ্রীয় নির্বাচন কমিশন, যার অবজারভার একটা সময় দুধে আইএস ডক্টর সুব্রত গুপ্ত, কিন্তু এই মুহূর্তে একটু আগের খবর, এই সমস্ত অর্থাৎ মুখ্যমন্ত্রী যদি ডালে ডালে চলে, নির্বাচন কমিশন পাতায় পাতায় চলছে। ভোট হবে না, ভোট তো হবে না। নির্বাচন কমিশনকে নির্বাচনের প্রত্যেকটা স্তরের প্রতি অ্যাকাউন্টেবল হতে হবে। এ রাজ্যে সৌরভ গাঙ্গুলি দোকানে গিয়ে সৌরভ গাঙ্গুলি যে কোম্পানির টিএমটি বার বানাচ্ছে সেটা দিন শালবনির আমি পাইনি, তোরা পেয়েছো কিনা জানি না। প্রশ্নটা হচ্ছে, আপনাকে ক্যালকুলেশনটা করে বলে দিলাম, অর্থাৎ রাজ্যে মমতা ব্যানার্জি যে ভয়ানক কাজ শুরু করেছে, তাতে আর যাই হোক মেধাবী বাঙালির জীবনে বাস স্ট্যান্ড করে দিয়েছে তৃণমূল নেত্রী। অথচ একটা প্রশ্ন আপনাদের চ্যানেলের মাধ্যমে করছি, 97% ফ্যাক্টরিটা হয়ে যাওয়া একটা ফ্যাক্টরিকে তুলে দেওয়ার জঙ্গি আন্দোলনের নেত্রী মমতা ব্যানার্জি। স্যার, প্রথমেই আপনাকে সিএম নিউজ মিডিয়ায় স্বাগত। গত পরশু আমরা যেটা দেখলাম, হাইকোর্ট রায় দিল যে জিটিএ নিয়োগ দুর্নীতি, সেখানে প্রায় 313 জনের চাকরি বাতিল হলো। এর আগে দেখেছি আমরা তাদের স্যালারিও বন্ধ করে দেওয়া হয়েছিল। এই বিষয়ে আপনি কি বলবেন? দেখো, মামলাটা কিন্তু অনেক আগের, অন্তত 2 বছর আগের মামলা, এবং সেই মামলায় খুদ বিধাননগর কমিশনারেট, রাজ্য পুলিশ, আমি যদি ভুল না হই, সেই সময় রাজ্যের প্রভাবশালী ছাত্রনেতা তিনাঙ্কুর, এই যে রাজন্না হালদার, তখন খুব ভাইরাল তৃণমূল নেত্রী, তার হাজবেন্ড, ঠিক আছে, এবং বিনয় তামাং, শিক্ষামন্ত্রী, তৎকালীন জেলবন্দি শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির নাম উঠে আসে। আমি দার্জিলিং ডিস্ট্রিক্টের ছেলে, এই ছোটোবেলার থেকেই জেনে এসেছি যে তৎকালীন সুভাষজি সিংয়ের নেতৃত্বে যে একটা বড় মুভমেন্ট হয়েছিল, যেই মুভমেন্টের ফলে গোর্খা হিল কাউন্সিল গঠিত হয়েছিল, সেখানে কিন্তু স্পষ্টত শিক্ষাটা ওদের নীতির পার্ট, অর্থাৎ এডুকেশন পলিসিটা ওরা অ্যাডপ্ট করতে পারে ওয়েস্ট বেঙ্গলের ভিতরে থেকে, এটা ওদের শাসন, মানে ওদের এই সুযোগটা আছে। শুধু তাই নয়, একটা সময় বামেদের সময় যখন ইংরেজি তুলে দেওয়া হলো, পাস ফেল তুলে দেওয়া হলো, একমাত্র ইংরেজিটা ওরা তুলেনি, কিন্তু সেই রাইটস ওদের ছিল। তো প্রশ্নটা হচ্ছে, যে পাহাড়, তুমি শিলিগুড়িতে গেলে দেখবে শিলিগুড়িটা হচ্ছে শিক্ষা জেলা বলে, অলদো শিলিগুড়ি হচ্ছে সাব ডিভিশন। কেন? শিক্ষাটা পশ্চিমবঙ্গের দার্জিলিং ডিস্ট্রিক্টের শিলিগুড়িটায় পশ্চিমবঙ্গের আইন চলে, আর দার্জিলিংটা চলে জিটিএর আইন, গোর্খা টেরিটরি অ্যাডমিনিস্ট্রেশনের পার্ট। তাই আজকে তৃণমূল এ রাজ্যে সমতল, কলকাতা থেকে শুরু করে পাহাড় বাদে এন্টায়ার পশ্চিমবঙ্গটায়, কোচবিহার থেকে কাকদ্বীপ, চাকরিটাকে আলু, পটল, ঝিঙের মতন বিক্রি করেছে। এটা তো তার দ্বিমত নেই। আমরা প্রতিদিন কোনো না কোনো চাকরি চুরির খবর পাই, শিক্ষকদের নিয়ে মামলা চলেই যাচ্ছে। গতকালও সুপ্রিম কোর্ট বাধ্য হয়ে, মাননীয় সুপ্রিম কোর্ট 8 মাস আরও বাড়িয়েছে, কারণ ওর মধ্যে রিক্রুটমেন্ট হবে না। এটাও দায়ী হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার, কারণ রিক্রুটমেন্টটাকে এমন কেচিয়ে দিয়েছে দুর্নীতি করে, যে পুরনো প্যানেল 26,000-এর বাতিল হওয়া চাকরির মধ্যে যত পেরেছে 2 নম্বরিগুলোকে ঢোকানোর চেষ্টা করেছে। তাই ডিলেট 31শে ডিসেম্বরের মধ্যে হচ্ছে না, সুপ্রিম কোর্টের অর্ডারটাকে ভায়োলেট হয়ে যাচ্ছে। এই যে প্রশ্নটা দাঁড়িয়েছে, আজকে পাহাড়েও এরা ঢুকে পড়েছে। পাহাড়ে শিক্ষাটা ওদের, সেখানেও আমাদের সমতলের তৃণমূলের নেতারা, ওখানকার কিছু ফোরের তৃণমূলপন্থী নেতা বিনয় তামাংয়ের মতন, তার সাথে যোগাযোগ করে পাহাড়, যে পাহাড়কে আমরা বলতাম সরল সাদাসিধা, মানে শৌর্য বীর্যের প্রতি গোর্খা, যাদের মানে এক কথায় তাদের সরল এবং সৎ জীবনটা আমাদের একটা প্রতীকী সমাজে। আজও তুমি দেখবে পুরোনো সময় বাংলা বা হিন্দি ফিল্মগুলোয় দেখো, বাংলা বিশেষ করে, আমরা বাড়ির খুব বিশ্বস্ত হিসাবে কলকাতার মানুষ, বাঙালি বাবুরা গোর্খাদেরকে পছন্দ করতো, কারণ ওরা যেমন লড়াকু, যেমন সৌর্য বীর্যের প্রতীক, তেমনই সৎ।
আজকে সেই মানুষগুলোর ভিতরে অসততা ঢুকিয়েছে তৃণমূল। আজকে একই রকমভাবে চাকরিটা ওখানে বিক্রি হয়েছে। বিক্রি, তুমি যদি চিন্তা করো, জাস্টিস জাস্টিস বিশ্বজিৎ বাসুর কালকের যে অর্ডারটা, তুমি একদম খুঁটে খুঁটে এখানে কিন্তু তিনি যে ধরনের কথাগুলো বলেছেন, যে পার্থ চ্যাটার্জির নাম আছে, বিনয় তামাঙ্গের নাম আছে, সার্চ করাপশনে 313 জন টোটাল, এবং শুধু তাই নয়, দ্য এন্টায়ার করাপশন উইথ দ্য হেল্পস অফ ডিআই প্রাণ গোবিন্দ সরকার, টিএমসিপি স্টুডেন্ট লিডার তিনাঙ্কুর ভট্টাচার্য অ্যান্ড হিজ নর্থ বেঙ্গল টিএমসি লিডার প্রান্তিক চক্রবর্তী। আচ্ছা, ফর সুমন গুরুং রাইট পিটিশন আর রিপোর্ট ওয়াজ প্রিপেয়ার্ড বাই সিএসসি অ্যান্ড সাবমিটেড টু মানিশ জৈন। দেখো তা কি, ওখানের যে দুজনের মামলাকারী ছিল, মামলাকারী দুজন মধ্যে একজন হচ্ছে সোমা রায়, সুমন গুরু, তারা মামলা করেছে। তিনাঙ্কুরের নাম আছে, ছাত্রনেতা, যে ছাত্রনেতা সকাল বিকাল স্নো পাউডার মেখে নীতির কথা শুনিয়ে যায় বাঙালিকে টিভি চ্যানেলে, তার নাম কোর্টের ইয়েতে আছে। তার আগে বিধাননগর পুলিশ, স্টেট পুলিশ এর বিরুদ্ধে মামলা এফআইআর করতে বলেছিল, করেনি, কেউ করেনি, কমিশনারেটের পারমিশন এটাই মানে ইগনোর করে যাওয়া হয়েছে। ফলে আজকে তৃণমূল যে কায়দায় রাজ্যে ছাড়িয়ে রাজ্যেরই আরেকটি অংশ পাহাড়, যাদের প্রশাসনটা একটা অংশ স্বতন্ত্র স্বাধীন, জিটিএর আইন বলো বা সুভাষ ঘিসিংয়ের সময় হিল কাউন্সিল বলো, এই জায়গাতেও পেনিট্রেট করেছে। তাহলে তৃণমূল রাখলোটা কি? তৃণমূল নেত্রীকে মাঝে মধ্যে বলতে শোনা যায় পাহাড় হাসছে। তুমি এখন বুমটা নিয়ে পাহাড়ে যাও, দার্জিলিংয়ে পাহাড় কাটছে, পাহাড়ের একটা স্ট্রাইক চলছে, এই ট্যুরিজমের ভর মরশুমের স্ট্রাইক চলছে, কত হাজার হাজার লোকের রুজি রোজগার এই সময় বন্ধ তৃণমূলের জন্য। আজকে ওখানকার যারা চাকরি হারিয়েছে, আমি তাদের ধোয়া তুলসী পাতা বলছি না, তারা টাকার বিনিময়ে চাকরিটা কিনেছে, আইনের চোখে তারাও সমান অপরাধী। কিন্তু প্রশ্নটা হচ্ছে, আপনি যদি দোকানটা না খুলে রাখেন, আপনি প্রোডাক্টটা বিক্রি হবে? তৃণমূল দোকানটা খুলে রেখেছিল, তাই সরল সৎ নেপালিরাও এই দুর্নীতির প্রলোভনে কিছু লোক পা বাড়িয়েছে, এবং এই এতগুলো ছেলে মেয়ে যারা বাধ্য হয়েছে চাকরিটা কিনতে, তাদের মধ্যে আমি সবাইকে অযোগ্য এটা তো বলতে পারবো না, পরীক্ষাটা সঠিকভাবে হলেও তো একটা চাকরি পেত, উপায় নেই। ঠিক যেমন 26,000-এর মধ্যে একটা লার্জ প্রপোর্শনের টাকা দিয়ে চাকরি পেতে হবে বলে হয়তো পড়াশোনাটাই করেনি, তো টাকা দিয়ে চাকরি পাবো, তাহলে পড়াশোনা করবো কেন? তাহলে প্রশ্নটা হচ্ছে, আজকে 2018-2019 এখানে পরিষ্কার কোর্ট অর্ডারে বলা আছে যে অ্যারাউন্ড 850 people are appointed on ad hoc or casual basis without any recruitment process। তুমি ভাবতে পারছো 850 জন 2018-19 উইথাউট এনি রিক্রুটমেন্ট প্রসেস, কাউকে না জানিয়ে কানে কানে গিয়ে বলেছে আয় অ্যাপ্লাই কর, অ্যাডহকে ঢুকিয়ে দিয়েছে ক্যাজুয়াল। জুলাই 2021 a few people were appointed directly from বিকাশ ভবন, এদের মধ্যে কিছু লোককে ডিরেক্ট অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেওয়া হয়েছে। তাহলে প্রশ্নটা হলো গিয়ে, এই যে ফিউ পিপুলকে দেওয়া হলো 850 জনের মধ্যে বেছে বেছে, কিসের ভিত্তিতে? বেনিফিট অফ দ্য ডাউট। তদন্ত হয়েছে, তদন্তে মনীষ জৈন তৎকালীন শিক্ষা সচিবের কাছে রিপোর্ট জমা পড়েছিল, সরকার মামলা করতে বলেছিল, পুলিশ করেনি, হাইকোর্ট হয়েছে, হাইকোর্ট রায় দিয়েছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, সুপ্রিম কোর্টে হাজির হয়ে যাবে তোমার আমার ট্যাক্সের টাকায় তৃণমূল। কারণ এই তিনাঙ্কুর, এই পার্থ, এই প্রান্তিক চক্রবর্তী, এরা দলের সম্পদ। এদেরকে এই মুহূর্তে কোনোভাবে এদের যে কেসগুলো আছে সেগুলোকে স্টে করে দেওয়া, যেমন ঠিক যেমন 26,000-এর চাকরি, ওটা যে কজন মানে নট স্পেসিফিক্যালি ট্রিটেড অ্যাজ আ ট্রেন্ড, তাদেরকে এক্সটেনশন করে অগস্ট অবধি দিয়ে দিল। আমি বলছি ভোটটা পার হয়ে যাক, যদি তৃণমূল আবার ফিরে আসে, এই যে যারা পরীক্ষা দিয়েছে তাদের চাকরিটা করা দেবেই না তৃণমূল, জাস্ট এক্সটেনশন করে নিল ভোটের বৈতরণীটা পার করার মতন। এগুলো সব মামলা করে আটকে দেবে অনির্দিষ্টকালের জন্য বা ভোটের পরে। এই করে করে তৃণমূল নিজের গড়টাকে আটকে রাখবে। তাহলে এই আমরা যে এবছর এসএসসি দেখলাম 26,000, প্রাথমিক 32,000, তারপরে এই জিটিএ,
শিক্ষা ব্যবস্থাটা তাহলে কোথায় গিয়ে দাঁড়িয়েছে এই রাজ্যের? শিক্ষা শিক্ষা তো নেই, সরকারি স্তরের শিক্ষার হাল। আমি তোমাকে বলছি, ভারতবর্ষে যে কিছুদিন আগে একটা রিপোর্ট বেরোলো, অজস্র স্কুল বন্ধ হয়ে গেছে বা সিঙ্গেল স্টুডেন্ট স্কুল, তার মধ্যে টপে ছিল পশ্চিমবঙ্গ, তাই তো? এ রাজ্যে আজ থেকে 6 বছর আগের একটা রিপোর্ট বেরিয়েছিল, ইউডায়াসের রিপোর্ট, সেখানে বলা হচ্ছিল প্রতি 1000 জন ছাত্র পিছু একজন অঙ্কের টিচার নেই পশ্চিমবঙ্গের স্কুলগুলোতে। আজকে তাহলে পরিস্থিতিটা জেনে নাও। আরও আরও একটু ব্রিফ দিই, শিক্ষা নেই কোথায়? দান খয়রাতি ডোল পলিটিক্স করতে গিয়ে মমতা ব্যানার্জি শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থানের মতন মৌলিক অধিকারের সাথে কম্প্রোমাইজ করেছে। তার একটা করুণ পরিণতি, উত্তরবঙ্গের বেশ কিছু স্কুলে দিনের পর দিন মিড ডে মিলের বিস্কিট দেওয়া হচ্ছে। আজ শুনছিলাম হাফ ডিম দেয় সপ্তাহে, একজন মাস্টারমশাইয়ের সাথে আমার শিয়ালদা চত্বরে দেখা, প্রাইমারি স্কুলের, উত্তরবঙ্গে প্রাইমারি স্কুলের হেডমাস্টারমশাই, তিনি বলছেন যে আমাকে হাফ করে ডিম দিতে বলেছে সপ্তাহে একদিন শিশুদের মুখে। নো অ্যালটমেন্ট। আর তুমি বিশ্ববঙ্গ সম্মেলন, যেখানে তোমাকে বলা হচ্ছে কেটলি, যে ছেলেদের উদ্দেশ্যে বলা হচ্ছে আপনারা বিয়ের পাত্রপাত্রী সিলেক্ট করার সময় অবশ্যই এমন মেয়েকে সিলেক্ট করবেন যিনি ঘুগনি বানাতে পারে আর চা বানাতে পারে ভালো। ঘুগনি বানাবে বউ, আপনি এমএসসি, বিএড, পিএইচডি, আপনি গিয়ে রেল লাইনের ধারে, স্টেশনের বাইরে, বাস স্ট্যান্ডে ঘুগনি বিক্রি করবেন। অর্থাৎ মেধাবী বাঙালির জীবনে বাস স্ট্যান্ড করে দিয়েছে তৃণমূল নেত্রী। অথচ একটা প্রশ্ন আপনাদের চ্যানেলের মাধ্যমে করছি, আপনি যখন অন্যের ছেলে, এই যে মেধাবী ছেলে পেলে এগুলো যারা বড় বড় ডিগ্রি পেয়েছে, আমার ছাত্র অনেকে আছে বসে আছে, এমএসসি, এমএ, বিএড, চাকরি নেই, পিএইচডি করে বসে আছে, চাকরি নেই, আবার বিএড করছে যদি একটা চাকরি পায়, সেই মানুষগুলোকে ঘুগনি বিক্রি করার পরামর্শ দেওয়ার আগে একটিবার আপনার ভাইপোদের এই ঘুগনি বিক্রিটা করিয়ে দেখান তো। চ্যারিটি বিগেন অ্যাট হোম। আপনি আপনার বাড়ির থেকে চ্যারিটিটা বিগেন করে দেখান। আপনার যতগুলো ভাইপো আছে, শুনতে খারাপ লাগছে তো, ঘুগনি বানিয়ে তাদের স্ত্রীকে বলুন ঘুগনি বানিয়ে রাস্তায় রাস্তায় বিক্রি করে ওই রকম 3 তলা বাড়ি, 2.5 কোটি 3 কোটি টাকা দামের একটা এক্সকেলেটর, তারপর 2 না 3 কোটি টাকার দামের একটা ঝাড়বাতি, এগুলো কিনে দেখিয়ে বাংলার বেকার যুবক যুবতীদের বুঝিয়ে দিন এইভাবে শিল্প করলে, সব শিল্প, ঘুগনি শিল্প করলে আপনি কোটিপতি হতে পারেন, চাকরির চেয়ে বড় বেশি উপার্জন করতে পারেন। এটা দেখিয়ে দিন আপনি। আপনি তো বারবার বলছেন এই রসিকতাগুলো, এই যে রসিকতা, অপমান মেধাকে, বাংলার মেধাকে অপমান। তোমরা শুনলে অবাক হবে, এবছর এসআইআরে, আমরা তো অনেক নাম বাতিলের কথা বলছি, এসআইআরে এবছর বাংলায় শহর কলকাতাতে, পশ্চিমবঙ্গে যেখানে 3.6% মতন ডিসপ্লেসড পাওয়া গেছে, যারা স্থানান্তরিত, কলকাতায় অ্যাটলিস্ট 9.8, সবচেয়ে ডিসপ্লেসমেন্ট কলকাতায়, এবং তাদের মধ্যে একটা বড় পার্সেন্টেজ এখানকার বাঙালি, হিন্দু বাঙালি। কোথায় যাচ্ছে এরা? বিহারে মাটি কাটতে যাচ্ছে না, তারা ইন্টেলেকচুয়াল, তারা মেধা সত্ত্ব নিয়েছে, তারা পড়াশোনা করেছে, যেই পড়াশোনা যোগ্য মর্যাদা এখানে দিদি দিতে পারবে না, কারণ এখানে শিল্প নেই। কারণ বামেদের শেষ দিকটা যখন দিদিভাই ক্ষমতায় আসবে ভাব, বামেরা একটা স্লোগান তুলেছিল, শেষের দিকে জেগে উঠছিল বামেরা, শিল্প, কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ, বামেদের স্লোগান ছিল। আজও দেওয়ালে দেওয়ালে পুরনো সেই স্লোগানগুলো হয়তো মোছা হয়নি, রয়ে গেছে। তৃণমূল নেত্রী ক্ষমতায় এসে এই স্লোগানটাকে কার্যত এমন জায়গায় নিয়ে গেল, শিল্প, কৃষি আমাদের ভীতি, ভয় দীর্ঘি তয় হস্যি, ভীতি ভয়, শিল্প আমাদের ভিত্তিপ্রস্তর। তোমরা দেখাতে পারবে তোমাদের আর্কাইভে মমতা ব্যানার্জি কোনো একটা শিল্পের শিলান্যাস করে সেই ফ্যাক্টরিটার দ্বার উদ্বোধন করেছে? দেখাও। সৌরভ গাঙ্গুলিকে নিয়ে স্পেনে গিয়ে, বেহালার ছেলেকে নিয়ে স্পেনে গিয়ে একটা কি শিল্পায়ন করলেন। সৌরভ গাঙ্গুলি সেই বিশাল বিশ্ববিখ্যাত ইস্পাত কারখানার কোন টিএমটি বার তোমরা কার বাড়িতে লাগিয়েছো? আমি তো খুঁজে পাইনি, আমি তো বাড়ি বানাচ্ছি, আমি তো সৌরভ গাঙ্গুলি দোকানে গিয়ে সৌরভ গাঙ্গুলি যে কোম্পানির টিএমটি বার বানাচ্ছে সেটা দিন, শালবনির, আমি পাইনি। তোমরা পেয়েছো কিনা জানি না। প্রশ্নটা হচ্ছে বাঙালির মেধা সত্ত্বকে ড্রেন করে, ব্রেনকে ড্রেন করে দিচ্ছে মমতা ব্যানার্জি। আর যারা এখানে থাকবে তারা হয় হাফ মেধা, মধ্য মেধা, কিংবা পুরোপুরি গুন্ডা।
ফ্রিঞ্জ এলিমেন্ট, তারা থাকবে, জয়গান গাইবে মমতার, ক্লাবে আড্ডা মারবে, তোলা তুলবে, তোমার বাড়িতে একটা তারকাঠি লাগালেই ছুটে আসবে, দাদা টাকা দিন। ওই সুভাষ বসুর বাড়িতে গিয়েছিল, স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়িতে গিয়ে হামলা করেছিল এক প্রমোটার তৃণমূলপন্থী। সুভাষদা আছেন নাকি? কি ব্যাপার? কৃষ্ণা বসু তখন তৃণমূলের সাংসদ। কি ব্যাপার? কাকে চাইছেন? সুভাষদাকে চাইছি। সুভাষদা আমাদের কাছ থেকে বালি বজরি নিচ্ছে না, আমাদের পারমিশন ছাড়াই বাড়ি বানাচ্ছে, আমাদের তো কিছু নিতে হবে, সিন্ডিকেট। সুভাষচন্দ্র বসুকে চেনে না, তোমরা দেখেছো বড় করে। অর্থাৎ রাজ্যে একটা সুন্দর প্রাতিষ্ঠানিক দুর্নীতি, প্রাতিষ্ঠানিক বদমাশির জায়গা তৈরি করেছে। এ রাজ্যের আইকন হচ্ছে আরাবুল, শওকত, ওই আলিয়া বিশ্ববিদ্যালয় কমিটিতে ঢুকে গেছে শওকত, সরকারি আইনকে বুড়ো আঙ্গুল দিকে শওকত, জাহাঙ্গীর, নূরজাহান, শাহজাহান, আর কত কিছু, কি হামিদুল, এরা মডেল রাজ্যের। এই মডেলরা ভোট লুট করে মমতা ব্যানার্জিকে ক্ষমতায় কলকাতার মসনদে বসিয়ে রেখেছে। ফলে যা হওয়ার তাই হচ্ছে। চাকরি চুরি হবে না, কি অন্য কিছু চুরি হবে? শিল্প হবে না, দেউচা পেঁচামারি বন্ধ। পৃথিবীর সবচেয়ে বড় যদি মানে কয়লা উৎপাদন কেন্দ্র হতে পারতো, ওটা সেটা বন্ধ। ওটা দু একদিনের মধ্যে ডিক্লেয়ার করবে। তিনি বলেছিলেন সিঙ্গুর, দেউচা পাচামারিকে আমি সিঙ্গুর হতে দেব না। ঠিক সিঙ্গুর হয়ে গেছে, সিঙ্গুরের চেয়ে তো ভয়ানক হয়ে গেছে ওখানটা। ঠিকই উনি বলেছেন। ফলে আমাদের এগুলো চলবে, শিল্পও হবে না, চাকরিও পাবে না, চাকরি পেলে ফেলো করি মাকুতে, বাস। উনি যে এই যে 2 কোটি কর্মসংস্থানের কথা বলেন, 40% বেকারত্বের হার কমেছে কথা বলেন, সেগুলো কি তার মধ্যে কি চপ শিল্প, ঘুগনি বিক্রি এগুলো ইনক্লুডেড ওই 2 কোটি কর্মসংস্থানের মধ্যে? একদম দুর্দান্ত কথা বলেছো। ওহ, কি প্রশ্ন! হ্যাঁ, এই আমি বলছি, ঠিক ঠিক। উনি চপ শিল্পের কথা বলেছে, ঘুগনি শিল্পের কথা, আর কি শিল্পের কথা বলেছেন। সব তো শিল্প, এত শিল্প না মানে মাথায় রাখতে পারি না, সত্যিকারের মাথায় আমাদের ধরিয়ে দেবে। দেখো শিল্পের জোয়ার, দেখো আমি একটু তোমাকে ডেটা বললে বোধহয় একটু ভালো হতো। যে শিল্পায়ন, শিল্পায়নের জন্য কি দরকার? শিল্পপতিদের বটম লাইন প্রিন্সিপালটা কি থাকে? প্রফিট। তা প্রফিটের জন্য কি দরকার? কি দরকার রে? প্রফিটের জন্য দরকার নির্ঝঞ্ঝাট পরিবেশ। একজন শিল্পপতি বিশ্ববঙ্গ সম্মেলন, গ্লোবাল সামিট, যাই নাম দাও না কেন, সেখানে এসে মুখ্যমন্ত্রীর ওই ভাট বকা আর হাত ডুবিয়ে জনগণের ট্যাক্সের টাকায় খাওয়া আর প্রতিশ্রুতি দেওয়া, এইটা করতে আসে না। অনেস্টলি যারা ওই সমাবেশগুলো আসে, আদানির মতন বড় বড় মানে ইন্টারন্যাশনাল বিজনেসম্যান, তারা ট্রুলি বুঝতে আসে এবার কি মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল সরকার অন্তত নির্ঝঞ্ঝাট কিছু দেবে, কিন্তু হতাশ হয়ে ফিরে যায়। আমার বড় মনে আছে সেক্টর 5-এর একটা কি বছর 2-3 আগে ইনফোসিস বা কোনো একটা কোম্পানিকে বড় একটা ইনভেস্টমেন্ট হবে, মমতা ব্যানার্জি স্টেজে সবাই দেশ বিদেশের বড় বড় শিল্পপতিরা আছে, মমতা ব্যানার্জি আরাবুল বলছি কি নাম, আরেকজন কি আছে যেন ওই ইয়েতে গেল যে আলিয়া বিশ্ববিদ্যালয়, শওকতকে ডেকে বলছে, শওকত দেখিস ইনি যেন ব্যবসাটা করতে পারে। একজন পুলিশ মন্ত্রী পুলিশকে বলছে না, পুলিশের প্রতি তার কোনো ভরসাই নেই, শওকতের উপরে ভরসা। শওকত গুন্ডা, শওকত চাইলেই ব্যবসাটা হবে, শিল্পপতি নির্ঝঞ্ঝাট ব্যবসা করতে পারবে। তাহলে ওই মঞ্চে থাকা হাজার হাজার শিল্পপতি কি ভাবলো, কি বার্তা গেল তাদের মধ্যে, হায় হায় গুন্ডা যদি আমাদেরকে প্রোটেকশন দেয় তাহলে ও রাজ্যে আমি টাকা ইনভেস্ট করে আমার লাভ হবে না। সিঙ্গুরের পরে শিল্পপতিদের মধ্যে বার্তা গেছে এই মুখ্যমন্ত্রীর নামে। রতন টাটাকে বলতে শুনেছিলাম আমরা, তখন আমরা ছাত্র, সিঙ্গুর যখন উঠে গেল টাটা, যে গুড এম ব্যাড এম। গুড এম ফর তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রী মোদি, ব্যাড এম ফর বাংলার 97% ফ্যাক্টরিটা হয়ে যাওয়া একটা ফ্যাক্টরিকে তুলে দেওয়ার জঙ্গি আন্দোলনের নেত্রী মমতা ব্যানার্জি। যে রাজ্যে সুস্পষ্ট জমি নীতি নেই, শিল্পটা হচ্ছে ওয়ান উইন্ডো পলিসি, এক জানলা নীতি। শিল্পের
জন্য দরকার নির্ঝঞ্ঝাট পরিবেশ, দরকার বিভিন্ন ধরনের সরকারি সুবিধা, তার মধ্যে ট্রান্সপোর্ট পরিকাঠামো। মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার আগে ফ্রিঞ্জ এলিমেন্টদেরকে কাজে লাগিয়েছিল, ক্ষমতায় এসে ফ্রিঞ্জ এলিমেন্টকে কাল্টিভেট করে তিনি মসনদে বসেছেন। বিভিন্ন জায়গায় তোলাবাজ, ধর্ষণকারী, ভোট লুটকারী, গুন্ডা, শয়তান, যে গুন্ডাদের তিনি থানার থেকে ছাড়িয়ে আনেন, যে গুন্ডাদের মারে পুলিশ ফাইল নিয়ে লুকিয়ে পড়ে টেবিলের তলায়, এই গুন্ডাদের তিনি চাষ করে গেছেন। তাকে বলতে হয়েছে 19-এর নির্বাচনের পরে প্রেস কনফারেন্স করে, আমি ভালো ছেলে চাই না, বখাটে ছেলে চাই, অর্থাৎ শাহজাহানের মতো ছেলে চাই। তাহলে তাদের নেতৃত্ব, তাদের শাসনে এ রাজ্যে কোনো শিল্পপতির ধরে একটা মাথা আছে যে এসে ইনভেস্ট করবে? তারা খায়, প্রতিশ্রুতি দেয়, পালায়। ওই জন্য দিনান্তে তাকে বলতে শোনা যায় মুখ্যমন্ত্রীকে, আমার কত শিল্প আসলো সেটা প্রশ্ন নয়, আপনি চপ বিক্রি করুন, আপনি ঘুগনি বিক্রি করুন, কাশবালিশের কি বলে যেন, কাশবালিশের কাশফুলের বালিশ, ঠিক আছে, কাশফুলের বালিশ করুন। এইসব উদ্ভট কথা শুনতে হয় তাকে। এই যে অপমান বেকার যুবতীদের সাথে, তাদের শিক্ষাগত যোগ্যতার সাথে, এই অপমান একদিন মমতা ব্যানার্জিকে তার উত্তর পেতে হবে। আজকে ভাবুন, লাস্ট 14 বছরে এ রাজ্যে 6,695টা কোম্পানি চলে গেছে, 6,895টা কোম্পানি। অর্থাৎ আমি হিসাব করে দেখছিলাম, পার কোম্পানি পিছু 500 লোক কাজ করলেও 14 বছরে প্রায় 66 লক্ষের উপরে শ্রমিকের চাকরি চলে গেছে। এই বড় বড় শিল্প কারখানা চলে গেছে রাজ্যের থেকে, সবচেয়ে বেশি গেছে লকডাউনের পরে। অর্থাৎ প্রতি বছর 22 লক্ষ করে শ্রমিক এ রাজ্যে বেকার হয়েছে শিল্পের থেকে। মমতা ব্যানার্জি বলছে 2 কোটি চাকরি দিয়েছি 14 বছরে। আমি হিসাব করছিলাম, তাহলে প্রতি ঘন্টায় তাহলে আমি হিসাবটা করছি একটু। আমি কালকে বসে হিসাব করছিলাম, মুখ্যমন্ত্রী বলছেন নাকি এ রাজ্যে তিনি প্রচুর চাকরি বাকরি দিয়েছেন, ভালো কথা। চাকরির পরিমাণটা তিনি একটা বলছিলেন 2 কোটি না রে, 2 কোটি। তাহলে 2 কোটি চাকরি মানে যদি তাই হয়ে থাকে, তাহলে সংখ্যাটা দাঁড়াচ্ছে গিয়ে 2 কোটির 2 কোটির চাকরিতে 14 বছরে তাহলে প্রতি ঘন্টায় 165 জন। তাই 2 কোটি চাকরি প্রতি ঘন্টায় তিনি 165 জন করে চাকরি দিয়েছে। আপনারা কি পড়েছেন? 2জন 165 জনের মধ্যে পার ঘন্টায় উনি 14 বছরে 2 কোটি চাকরি দিয়েছে। আবার বলছে 1 লক্ষ চাকরি হতো বেউচা পাচামিতে, সেটাও বন্ধ। তাহলে প্রশ্নটা হচ্ছে, চাকরি উনি কতটা দিয়েছেন তার চেয়ে বড় আমরা হিসাব দেখাচ্ছি চাকরি কতটা চলে গেছে। যে কোম্পানি চলে গেছে তার মধ্যে 117টা কোম্পানি আছে সেবি টপ লিস্টেড কোম্পানি। আমি একদম লিস্ট আপনাকে দেখাতে পারি যে কারা কারা গেছে, কিভাবে গেছে। একদম আপনাকে যদি জুম ফোকাস করেন, 11-12তে 215টা কোম্পানি চলে গেছে। 215টা কোম্পানি 11-12 শুরু, মমতা ব্যানার্জি ফিতে কাটলো শিল্প তাড়ানোর। 12-13 87, 13-14 384, 14-15 382, 15-16 869, 16-17 918, 17-18 1027, 18-19 542, 19-20 687, 20-21 306, 21-22 273, 22-23 270, 23-24 317, 24-25 366, আর লাস্ট 6 মাস 25-এর এখনো পর্যন্ত 260টা কোম্পানি। এটা হচ্ছে 6,895টা কোম্পানি, যার গড় ধরলে বছরে 22 লক্ষ করে শ্রমিক ছাঁটাই হয়েছে রাজ্যে। তারা অন্য রাজ্যে চলে গেছে। তাই দেখা যাচ্ছে এসআইআরে শহর ফাঁকা, বাঙালি নেই, বাঙালি শূন্য রাজ্য হতে যাচ্ছে আগামীতে। আমি আপনাকে ক্যালকুলেশনটা করে বলে দিলাম। অর্থাৎ রাজ্যে মমতা ব্যানার্জি যে ভয়ানক কাজ শুরু করেছে, তাতে আর যাই হোক শিল্প হতে পারে না। হ্যাঁ হতে পারে, বোম শিল্প, ভোট লুটের শিল্প, চাকরি চোরের শিল্প, বেআইনি আধার কার্ড, ফাদার কার্ড, মাদার কার্ড থেকে শুরু করে যাবতীয় ভারতবর্ষের সংবিধান যেসব ডকুমেন্টস তৈরি করেছে, সব কিছুর মানে জাল তৈরির সবচেয়ে বড় ফ্যাক্টরি পশ্চিমবঙ্গে এই মুহূর্তে, সেটা তো হয়েছে।
এখানে তো মমতা ব্যানার্জি সফল নাকি, বলছে তাই হবে। একটু অন্য প্রসঙ্গে আসি, এসআইআর এর যে খসড়া ভোটার তালিকা সেটা 16ই ডিসেম্বর প্রকাশ করা হয়েছে। সন্দেহজনকের তালিকায় রয়েছে প্রায় 1,67,00,000 জন, আর অন্যদিকে রয়েছে ফর্ম 6, যেখানে অলরেডি প্রায় 10 লক্ষ মতো নতুন ভোটার রয়েছে। তাহলে এই যে এখন যে ঝাড়াই বাছাইটা চলছে, এর মধ্যে কি গড়মিল হওয়ার সম্ভাবনা রয়েছে? দেখুন, একটু আগের খবর নির্বাচনের, আমি 2002-এর কাজের সূত্রে বলছি, অনেক কিছু আমরা বলতে পারবো না এই চ্যানেলে, মার্জনা করবেন, এগুলো অনেকটাই কনফিডেন্সিয়াল। কিন্তু আমি আপনাকে বলছি, কেন্দ্রীয় নির্বাচন কমিশন, যার অবজারভার একটা সময় দুধে আইএস ডক্টর সুব্রত গুপ্ত, কিন্তু এই মুহূর্তে একটু আগের খবর, এই সমস্ত ঝাড়াই বাছাই থেকে শুরু করে এদেরকে ডাকা সন্দেহভাজন 50.07%, অর্থাৎ অর্ধেকের বেশি, অর্ধেক ভোটার, 7,66,00,000 ভোটারের অর্ধেকই সেলফ ম্যাপিংয়ে আসেনি, প্রোজিনি ম্যাপিংয়ে এসছে। 1,66,00,000 ইতিমধ্যে হাইলি সাসপিসিয়াস, তাদের প্রোজিনি, ফুপা, খালা, হ্যাঁ, অন্য বাবা, এই সূত্র ধরে ভোটার লিস্টে নাম উঠে গেছে। এই ভোটাররা ডাক পাবে, কাগজ দেখাতে হবে, এই এদের একটা বড় অংশ লাভলি খাতুন মডেল নাম উঠিয়েছে। কিন্তু শেষ রক্ষাটা হবে না, কারণ সেন্ট্রালের আধিকারিক, কেন্দ্রীয় সরকারের আধিকারিক, কেন্দ্রীয় সেনাবাহিনীর তত্ত্বাবধানে এটাকে স্ক্রুটনি করবে। রাজ্যের কোনো প্রশাসন, বিশেষ করে প্রশান্ত বর্মন, নীলাদ্রি শেখর দাসের মতন বিডিওদের আর ভরসা করতে পারছে না। এই জন্য দেখবেন কিছু আমলাকে ট্রান্সফারও করেছে নির্বাচন কমিশন এবার, গতকাল সম্ভবত, এবং কেন্দ্রীয় আমলাদের নিয়ন্ত্রণে এসআইআর এর ঝাড়াই বোঝাইয়ের কাজটা শুরু করেছে নির্বাচন কমিশন। যারা তাহলে নতুন ভোটার, তাদের কি হবে? যারা ফর্ম 6-এ ফিল আপ করে, তাদের তো ফ্রেশ, তাদের বাবা মার সূত্র দেখাবে, ডকুমেন্টস দেখাবে, এগুলো তো প্রশ্ন না। অনেকে ধরুন 23 বছর আগে হয়েছে, যদি বায়োলজিক্যালি প্রুভেবল হয়, তার বাবা মার নাম দেখিয়ে ছেলে উঠিয়েছে, ছেলের নাম দেখিয়ে তার ছেলে বা মেয়ে তুলবে, এটা তো চেন, ঠিক যেমন জমি কেনার মতো চেন। আপনি যদি সত্যিকারেরই এই বাড়িটার বহু পুরনো মালিকানায় থাকেন, তাহলে আপনার চেন থাকবে। ঠিক একইভাবে ভোটার লিস্টে যদি এই দেশের নাগরিক হন, চেন থাকবে আপনার, কেউ না কেউ তো ছিল ব্লাড রিলেটেড। এমন তো নয় লাভলি খাতুনের মতন শ্বশুরকে বাবা বানিয়ে দেওয়া, ঠিক আছে, বাবার 15 বছরে বাবা হয়ে গেছে 2-3টে সন্তানের জনক, ঠিক আছে, বাবা এমনকি বাবার নামের জায়গায় লিখেছে অন্যান্য আদার্স, এমনকি কেউ 85,000-এর মতো লোক নাকি বাবার নামই ভুল লিখেছে। বুঝুন যে বাবার সন্তান, সে বাবাকে ভুলে গেছে। কেউ কেউ লিখেছে বাবার সাথে সম্পর্ক, হোয়াট ইজ দ্য রিলেশন উইথ অ্যাপ্লিকেন্ট, সম্পর্ক খারাপ, ভেরি ব্যাড, উঠেছে এগুলো। এই যে জাল জোচ্চুরিগুলো, এগুলো স্টেটের আধিকারিক দিয়ে হবে না, তাদের ইআরও দিয়ে হবে না, ওটাকে সেন্ট্রালের ইআরও দিয়ে করতে হবে, এবং সেই মর্মেই এগোচ্ছে। আজকের খবরটা দেখুন, অর্থাৎ মুখ্যমন্ত্রী যদি ডালে ডালে চলে, নির্বাচন কমিশন পাতায় পাতায় চলছে। দেখা যাক শেষ হাসিটা কার হয়। নির্বাচন কমিশন নিরাপত্তা চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে চিঠি পাঠিয়েছে, যেখানে আমাদের রাজ্যে নির্বাচন কমিশনের সুরক্ষিত নয়। সেখানে কি আপনার মনে হয় যে ভোট সুস্থভাবে হবে? কোনোদিন হবে না, ভোট কোনদিন হয়ই না। মমতা ব্যানার্জি 11 সালে ক্ষমতায় এসেছে, তার আগেও ভোট লুট হতো। পশ্চিমবঙ্গ সম্পর্কে বলাই হতো যেখানে ভোট হয় না, ভোট করায় শাসক। ঠিক স্ট্যালিনের কথাটা এ রাজ্যের বামেরা এবং বামেদের যোগ্য ছাত্রী তৃণমূল নেত্রীও মেনে নিয়েছে, যে ওসব ভোটার ছেড়ে দিন। স্ট্যালিন সাহেব তো বলতেন, ও ভোটারদের কোনো দাম নেই, যারা ভোট কাউন্ট করে, অর্থাৎ যারা ভোট করায়, তারাই মুখ্য। তাই এখানে প্রশ্নটা হচ্ছে, লাস্ট পঞ্চায়েত নির্বাচনগুলো দেখুন, এমপি এমএলএ নির্বাচন, কেন্দ্রীয় বাহিনীকে বসিয়ে রেখে, অবজারভারদেরকে মদ মাংস দিয়ে ব্যতিব্যস্ত রেখে, কতগুলো রিপোর্টের দিয়ে ক্ষান্ত তাকিয়ে তৃণমূল ভোট লুট করেছে। দেখেন কোনো ভোট হয়েছে কিনা। যে রাজ্যে বিরোধী প্রার্থী
তার কেন্দ্রে যেতে পারে না, বড় বড় পাথর পড়ে গাড়িতে, তাই তো? সে রাজ্যে ভোট তো রসিকতা, ভোট তো হবে না। নির্বাচন কমিশনকে নির্বাচনের প্রত্যেকটা স্তরের প্রতি অ্যাকাউন্টেবল হতে হবে এ রাজ্যে আপনি ভোট করতে গেলে পুরো কেন্দ্রীয় বাহিনী দিয়ে শুধু করলে হবে না, এই প্রশাসনকে ছোট জগন্নাথ করে দিতে পারলেই আপনি ভোটটা করাতে পারবেন। আদারওয়াইজ এই প্রশাসনের ন্যূনতম যদি ক্ষমতা থাকে এই ভোটটা ম্যানিপুলেট হবে। ঠিক পঞ্চায়েত ভোটে উনি জিতেছেন, উনি তৃণমূল নন, যিনি তৃণমূল হেরেছেন তাকে সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়েছে একাধিক জায়গায়, কয়েক হাজার বুথ এরকম পঞ্চায়েত আছে। ফলে এই মমতা ব্যানার্জি মাথায় রাখুন, কাশ্মীরের চেয়ে বেশি ফোর্স কিন্তু আমাদের এখানে আসে ভোটে, মানে হাল্লা রাজা চলেছে ভোটে, বোঝো? তারপরেও ভোটটা সুস্থভাবে হয় না, ফোর্স পাঠিয়ে ভোট হবে না। ভোট করাতে গেলে নির্বাচন কমিশনকে অতিও সক্রিয় হতে হবে, যেমন টিএন সেশন লিঙ্গড ছিলেন। তা না হলে শেষ রক্ষাটা মমতাই হাসবে, শেষ হাসিটা মমতারই থাকবে। অসংখ্য ধন্যবাদ স্যার।